স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জামাতে ইসলামীর ওয়ার্ড আমির সহ ৩ জন নিহত হয়েছেন। তারা সবাই আপন চাচাতো ভাই বোন। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার বেলা ১১টা কক্সবাজারের কুতুপালংয়ে রাজাপালং ইউনিয়নের পশ্চিম পাড়ায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। চাচাতো ভাই বোনদের মধ্যে বিরোধ চলা জমিতে পাকা দেয়াল নির্মাণ শুরু করে এক পক্ষ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা সংঘর্ষের রূপ নেয়। এতে উভয় পক্ষ ধারালো দাসহ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও জামায়াত ইসলামীর ওয়ার্ড আমির আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং চাচাতো বোন শাহিনা বেগম গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয় MSF হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া দুই পক্ষের আরো কয়েকজন আহত হয়েছেন। আপনার চাচাতো ভাই জাড়াতো ভাইয়ের মধ্যে আজ শুধুমাত্র একখান জায়গার হারানো যায় এত বড় একখান ঘটনা ঘটে গিয়ে জায়গা দাঁড়ানো হওয়ার দখল করছে, তারপরে তো মারামারি ছিল আনকনসিয়াস, জ্ঞান ছিল না। আমরা যেটা করি তৎপর আমাদের যে প্রেশার মাপা, পালস, বিপি আমরা এগুলো দেখে নিই। তো দেখার পরে দেখছি যে আমরা একজন মানুষ বেঁচে থাকার জন্য যে সাইনগুলো থাকা উচিত, কোনো সাইন আমার ডক্টর পাচ্ছিলেন না। এই ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক। মেগা প্রকল্পে মেগা দুর্নীতির মন্ত্র বাস্তবায়ন হচ্ছে বরিশালে। অপ্রয়োজনীয় প্রকল্পের ছড়াছড়ি নগর থেকে গ্রামে। বলা হচ্ছে শত শত কোটি টাকা ব্যয়ে এমন সব প্রকল্প হচ্ছে যা কোনো উপকারেই আসবে না মানুষের। শুধু সুবিধা পাচ্ছে দুর্নীতিবাজরা। ফুলে ফেপে উঠছে তাদের পকেট। বরিশাল সদর উপজেলা চরাইচা গ্রাম। এখানেই করা হচ্ছে ৪১২ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু নব থিয়েটার প্রকল্প। অথচ প্রকল্প সম্পর্কে ধারণাই নেই সাধারণ মানুষের। নব থিয়েটারটা কোথায় করা হয়েছে, কাদের জন্য করা হয়েছে? এখানে তো এই যে জায়গাটায় নব থিয়েটার করা হয়েছে, আমার তো মনে হয় আগামী 10 বছর পরেও ওখানে কোনো লোক যাবে না। পদ্মা সেতু চালু হওয়ার পর প্রায় মৃত বরিশাল নৌবন্দর। আগের মতো ব্যস্ততা নেই ঘাটে, আয়ও কমেছে বহুগুণ। এরপরও চলছে শত কোটি টাকার নৌবন্দর উন্নয়ন প্রকল্প। প্রায় ১৫ বছর ধরে খেলাধুলা বন্ধ থাকা বরিশাল স্টেডিয়ামের উন্নয়নে শত কোটি টাকার কাজ চলমান রয়েছে। ২৫ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু অডিটোরিয়াম, ১০০ কোটি টাকা ব্যয়ে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে সুইমিং পুল সহ বাস্তবায়িত অনেক প্রকল্পই কোনো কাজে আসছে না। বিগত সরকারের আমলে যে মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সেখানে মেগা দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিগুলোর কারণে যত্রতত্র অনেক বিল্ডিং উঠছে। শুধুমাত্র লুটপাটের কারণে এই কাজটুকু করা হয়েছে, শত কোটি টাকার কাজগুলা যেগুলি জনগণের প্রয়োজনে নয় সেই কাজগুলি বন্ধ করে দিয়ে জনগণের যে কাজগুলিতে উন্নতি হবে বা প্রয়োজন হবে সেই কাজগুলি করা দরকার এই সরকারের। অপ্রয়োজনীয় প্রকল্পগুলো এখনোই বন্ধের দাবি টিআইবি সভাপতির। নব থিয়েটার, রাসেল ইনকিউবেশন সেন্টার এবং নদীবন্দর এইসব যেগুলো প্রতিষ্ঠান আছে সেখানে এই সম্পর্কে জনগণ অবহিত নয়। আমরা আশা করি এই ধরনের দুর্নীতি ফলে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এইগুলো বন্ধ করতে হবে। এসব প্রকল্প অনুমোদনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরে একের পর এক বিদেশি মদের চালান জব্দ হলেও চোরাচালানে জড়িত নেপথ্যদের নাম কখনো জানা যায় না। শত কোটি টাকার মদের কন্টেইনার খালাস চেষ্টার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার করা হয় চোরাচালান চক্রের সদস্য আশরাফ হোসেন রাজু সহ 2 জনকে। মিথ্যা ঘোষণা দিয়ে আনা বিভিন্ন পণ্য ও মদের চালান আটক হলেও কাস্টমস পুলিশ ও পুলিশের তদন্তে উঠে আসে না চোরাচালান গডফাদারদের নাম। সাথে যে আমার লেনদেন হয়েছে ওইটার এভিডেন্স আছে, আপনাকে প্রয়োজন আমি ওইটা দেখাই দিছি। এখন এরপরে সমাধান কি, সমাধান আপনি দিবেন, আপনার সাথে কথা বলি না। মদের চালান খালাসের জন্য সিএনএফ এজেন্ট হাফিজ ট্রেডিংয়ের মালিককে ফোন করে সহযোগিতা চাই চোরাচালান চক্রের সদস্য রাজু। হাফিজ ট্রেডিংয়ের প্রতিনিধি সেজে শত কোটি টাকার মদের চালান খালাসের চেষ্টা চালায় রাজু ও আরিফ। অথচ এ বিষয়ে হাফিজ ট্রেডিংয়ের মালিক কিছুই জানেন না। না, রাজুকে আমরা চিনিই না, কখনো দেখিও নাই, ওর নামও শুনি নাই। যখন এই ঘটনাটা ঘটে তখন রিপন আমাদেরকে বলে যে এই কাজটা রাজু আমাকে ফোন করে বলছে রাজু করছে। চট্টগ্রাম বন্দর ও কাস্টমসকে ঘিরে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মদসহ কোটি টাকার অবৈধ পণ্য আমদানিতে সক্রিয় দেশি ও বিদেশি চোরাচালান সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের অন্যতম সদস্য রাজু।
বিভিন্ন প্রতিষ্ঠানের আইপি জালিয়াতি করে মিথ্যা ঘোষণায় 2022 ও 24 সালে চট্টগ্রাম বন্দরে বিপুল বিদেশি মদের কন্টেইনার জব্দ করা হয়। 2017 সালে 134 কোটি টাকা দামের 16,170 বোতল মদের চালান আটক করা হয়েছিল, কিন্তু নেপথ্যে কারা ছিল তা এখনও জানা যায়নি। এই জাতীয় মদ বা সিগারেটের যে পণ্যগুলো আছে, বিভিন্ন সময় স্মাগলিং করে যে পণ্যগুলো আনা হয়, এগুলি সবগুলি আমাদের ফৌজদারি মামলা করা আছে। আমাদের ইন্টারনাল হাউজে তদন্ত কমিটি গঠন করা আছে। মিথ্যা ঘোষণায় মদসহ বিভিন্ন পণ্য আমদানির মামলায় আসামি করা হয় ভুয়া আমদানিকারক ও সিএনএফ এজেন্টদের। ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় মূল হোতারা। ওরা কারো মাধ্যমে হয়তো এই পাসওয়ার্ডগুলি সংগ্রহ করে এই জালিয়াতির কাজগুলি করে। 30 জন মতো সিএনএফ এজেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। চোরাচালান সিন্ডিকেটের অন্যতম সদস্য রাজু ও আরিফকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পুলিশের কেউ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। আদালতে হাজিরা দিতে গিয়ে জনরোষের মুখে পড়েছেন নীলফামারী 1 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার। দুপুরে পৃথক দুটি মামলায় জেলা কারাগার থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2 এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে হাজির করা হয় আফতাব উদ্দিনকে। এ সময় তাকে মারধরের চেষ্টা করেন বিক্ষুব্ধরা। কিছু লোক ভুয়া, ভোটচোর ও খুনি স্লোগান দিয়ে তেড়ে আসেন। তবে পুলিশ সদস্যরা আফতাব উদ্দিন সরকারকে নিরাপদে আদালতে হাজির করান। হাজিরা শেষে পৌনে 1টার দিকে আদালত চত্বর থেকে বের করার সময় উপস্থিত লোকজন কিল ঘুষি মারার চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেন। এ সময় প্রিজন ভ্যান লক্ষ্য করে ধুলাবালি নিক্ষেপ করে জনতা। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নানা অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তত্ত্বাবধায়কের অপসারণ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ। এ সময় তিনি দাবি করেন, চিকিৎসা ব্যবস্থা নিয়ে সিন্ডিকেট করে আসছেন তত্ত্বাবধায়ক। শিগগিরই তাকে অপসারণ করে চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে কার্যকর ব্যবস্থা নিতে স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়। তবে হাসপাতালের তত্ত্বাবধায়কের দাবি ঔষধ ও জনবল চাহিদা অনুযায়ী না পাওয়ায় সেবার মানে কিছুটা বিঘ্ন ঘটেছে। তিস্তা মহাপরিকল্পনায় চীনের বিনিয়োগের ক্ষেত্র, সুদের হার, ঋণের মেয়াদ এবং গ্রেস পিরিয়ড বিবেচনায় রেখে বিকল্প বিনিয়োগকারীদের সাথেও আলোচনা করা উচিত। দুপুরে রংপুর সার্কিট হাউসে প্রধান উপদেষ্টার চীন সফর ও তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের প্রধান উপদেষ্টা ডক্টর আব্দুল্লাহ আল মামুন। উন্নয়ন থেকে পিছিয়ে পড়া উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। একই সাথে সরকারের রাজনৈতিক দূরদর্শিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ সময় জাপান ও বিশ্ব ব্যাংকের সাথে আলোচনার পাশাপাশি নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল আল মামুন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বেলা 11:15টার দিকে এই কর্মসূচি পালন করা হয়। পরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে মানববন্ধনে বক্তারা আগামী 30শে এপ্রিল পর্যন্ত নিয়মতান্ত্রিক আন্দোলন করার ঘোষণা দেন। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় বক্তারা বলেন, প্রতিটি দুর্ঘটনার পর আমাদেরকে আশ্বাস দেওয়া হয় সড়কটি প্রশস্ত করার, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার কোনো আমলাতান্ত্রিক জটিলতা না করে দ্রুত কাজ শেষ করার দাবি জানানো হয়। মাদারীপুরের ডাসারে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। সকালে উপজেলার পাথুরিয়াপা থেকে সনমান্দি পর্যন্ত 3 কিলোমিটার এলাকার ওই অভিযান চালানো হয়। মাদারীপুরের বরিশালের খালের কোল ঘেঁষে গড়ে ওঠে অবৈধ স্থাপনা। পরে সেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে অসাধু চক্র। এতে নষ্ট হচ্ছে পরিবেশ। খাল দখল করে গড়ে ওঠা স্থাপনায় বন্ধ হয়ে যায় পানি প্রবাহ। এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। সেনাবাহিনীর সহায়তায় উচ্ছেদ করা হয় শতাধিক দোকানপাট। এমন অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর আগে নোটিশ দেওয়া হলেও কেউ অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, তাই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।